হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে হাজির হলাম ক্লাস 12 থার্ড সেমিস্টারের ভূ গঠন যেই টপিকটা আছে তার অন্তর্গত বায়ুর কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন রকম ভূমিরূপ নিয়ে। এই টপিকটা তোমরা কিন্তু বিভিন্ন আগের ক্লাসেও পড়েছো, কিন্তু এই বছর থার্ড সেমিস্টারের জন্য কিভাবে পড়তে হবে তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আজকে আমি তোমাদের বোঝাবো। এবং আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো তোমাদের রিডিং করিয়ে এবং সেই ভূমিরূপগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো সমস্ত কিছু কিন্তু কাগজে ড্র করে যতটুকু দরকার বোঝানোর চেষ্টা করবো। কারণ বর্তমানে আমার কাছে পজিটিভ ইনফ্রাস্ট্রাকচার নেই, একটা ডিজিটাল বোর্ড বা সেট যার মাধ্যমে আমি তোমাদের খুব সুন্দর করে বোঝাতে পারবো। আমাদের যারা অফলাইনে আমার কাছে পড়াশোনা করে তাদের কিন্তু একটা প্রজেক্টর সিস্টেমের মাধ্যমে করানো হয়, কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো আমি খুব তাড়াতাড়ি একটা ডিজিটাল বোর্ড আনতে পারবো, যার ফলে কিন্তু পড়ানোর কৌশলটা অনলাইনে আরো বৃদ্ধি পাবে। তো স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, খুব বেশি পরিমাণে ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো, যাতে তোমাদের সাহায্যের ফলে আমি কিন্তু আমার যে ভিডিওর আউটপুট কোয়ালিটি সেটা যেন আরো বৃদ্ধি করতে পারি। ভিডিওটা স্কিপ না করে খুব মন দিয়ে দেখবে, এবং কোনো জায়গায় যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কিন্তু ডাইরেক্ট কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো তোমাদের সকলের উত্তর দেওয়ার। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, এখন কিন্তু সময় অনেকটাই কমে গিয়েছে আমাদের হাতে, সুতরাং সময় বাদ না দিয়ে বা সময়কে ফাঁকি না মেরে খুব মন দিয়ে কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল গুলো পড়তে হবে। জিওগ্রাফি এবং ইভিএস এর পাশাপাশি আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো আছে খুবই পড়তে হবে। এখন যদি তোমরা টাইমটা যদি প্রপার ইউটিলাইজ না করো, পরীক্ষার আগে কিন্তু তোমাদের খুবই সমস্যা হবে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের বায়ুর কার্যের ফলে বিভিন্ন রকম ভূমিরূপ আমাদের সিলেবাস অনুযায়ী, এবং কি রকম ভাবে প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে সেই টপিকগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করব। শুরু করা যাক বিস্তারিত ভিডিও। সবার প্রথমে আমরা দেখি ব্যাপারটি কি জিনিস। কি বলেছে, উষ্ণ ও শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চল এবং উন্মুক্ত উপকূল অঞ্চলে বায়ুর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের ফলে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে তাকেই গ্রিক দেবতা ইওলাস এর নাম অনুসারে এওলিয়ান ল্যান্ডফর্ম বলে। তাহলে আমরা বায়ুর যে কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তাকে আমরা এওলিয়ান ল্যান্ডফর্ম বলি, বা এওলিয়ান ল্যান্ডফর্ম, প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা ইংরেজিতে। এটা কিন্তু একটা গ্রিক দেবতা ইওলাসের নাম অনুসারে হয়, সেটা কিন্তু আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন থেকে জানতে পারলাম। এটা খুব সুন্দর একটা লাইন। এবং এখানে বৈশিষ্ট্য বলেছে, কি বলেছে, উষ্ণ ও শুষ্ক মরুভূমিতে এই প্রকার ভূমিরূপ গড়ে ওঠে। দ্বিতীয়ত, বায়ুর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের ফলে বিভিন্ন ভূমিরূপ বিকাশ লাভ করে, এবং এর ফলে বিভিন্ন রকম ভূমিরূপ হয় তার একটা এখানে কিন্তু উদাহরণ দিয়েছে। তো এই অধ্যায় থেকে আমাদের বড় প্রশ্ন কি আসতে পারে সেটা মন দিয়ে বোঝো। সবার প্রথমে আসতে পারে যে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, অথবা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন রকম ভূমিরূপগুলি আলোচনা করো। এই দুটি হচ্ছে মেইন প্রশ্ন। এছাড়া আরো একাধিক প্রশ্ন আছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। এখানে কি বলেছে, বায়ুর কাজ প্রভাবিত এলাকা, অর্থাৎ বায়ু কোন জায়গায় সব থেকে বেশি কাজ করে থাকে। কি বলেছে দেখো, বায়ু তিনটি অঞ্চলে প্রধানত বেশি কাজ করে এবং ভূমিরূপ পরিবর্তন ঘটায়। কোন তিনটি অঞ্চল? বলেছে উষ্ণ ও শুষ্ক মরু অঞ্চল প্রথমত, দ্বিতীয়ত মরুপ্রায় অঞ্চল, তৃতীয়ত উন্মুক্ত সমুদ্র ও উপকূল অঞ্চল। তাহলে তোমরা যদি ভেবে দেখো বায়ু শুধুমাত্র মরুভূমিতে কাজ করে, সেটা কিন্তু ভুল। বায়ু কিন্তু এই তিনটে অঞ্চলে সাধারণত তার বিভিন্ন রকম ক্ষয় এবং সঞ্চয় কাজ করে থাকে, তাই তো। পৃথিবীর প্রধান প্রধান মরু অঞ্চল, এখানে বিভিন্ন নাম আছে, ঠিক আছে। ক্রান্তীয় মরু অঞ্চল তোমরা দেখে নিবে, ক্রান্তীয় মরু অঞ্চলে আমাদের কি কি আছে, ঠিক আছে। তারপরে বলেছে উপক্রান্তীয় মরু অঞ্চল এবং শীতল মরু অঞ্চল, ঠিক আছে। এই যে শীতল মরু অঞ্চল, মানে মানে জায়গাটা পুরো শীতল কিন্তু মরুভূমি। যেমন ফিল্ড ইনভেস্টিগেশন করেছিলাম, লাদাখে গিয়েছিলাম, তোমরা বিশ্বাস করবে না, লাদাখে কিন্তু আমরা কোল্ড ডেজার্ট দেখেছি, মানে শীতল কিন্তু সেখানে মরুভূমি, মানে বালিয়ারি আমি দেখিয়েছি লাদাখে, ঠিক আছে। তো যাই হোক, সেগুলো একটা ফিল্ড ইনভেস্টিগেশন সিরিজ আমি তোমাদের কাছে নিয়ে আসবো। এবার দেখো এখানে কি একটা পয়েন্ট আছে, খুব মন দিয়ে। মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণ, এটা কিন্তু তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। কেন মরু অঞ্চলেই বায়ুর কাজের ফলে বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হয়, বা ম্যাক্সিমাম কেন তাহলে সমভূমি অঞ্চলে বায়ুর কাজ কেন প্রধান পাচ্ছে না, তাই না? গঙ্গা সমভূমি অঞ্চলে কেন বায়ুর কাজ প্রধান পাচ্ছে না? এখানে বলছে বায়ুর গতিবেগে বাধার অভাব। মরুভূমি অঞ্চলে বায়ু যখন খুব দ্রুতভাবে প্রবাহিত হয়, ঠিক আছে, ভালো করে বোঝবে ব্যাপারগুলো। এই দেখো, ভাবো মরুভূমি অঞ্চলে বায়ু হচ্ছে খুব দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে। এবার এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তাই না? এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের মধ্যে কিন্তু কোনো রকম বাধা আসবে না, যেহেতু উন্মুক্ত, টোটাল এরিয়াটা উন্মুক্ত, তাই বায়ু খুব দ্রুত বেগে কিন্তু প্রবাহিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, বায়ুর প্রবাহ পথে কোনো বাধা আসছে না। কিন্তু এটা যদি অন্য জায়গা হতো, সেখানে কিন্তু বড় বড় হ্যাঁ বাড়ি ঘর বা অন্য কিছু থাকতো, যার ফলে কিন্তু বায়ুর গতিপথে ভয়ঙ্কর পরিমাণে বাধা আসতো। প্রথম পয়েন্ট এটা। এবং এখানে হচ্ছে বায়ু হচ্ছে সেই সমস্ত বালি, নুড়ি, কাকড়, এগুলো সবকিছুকে অনেক দূরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এর ফলেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে বায়ুর কাজ। উন্মুক্ত আলগা ভূমি, মরুভূমি অঞ্চলে সাধারণত যে ভূমিটা থাকে, তোমরা দেখেছো বিভিন্ন রকম টিভিতে দেখতে পারবে মরুভূমি,
সেটা কিন্তু ভূমিটা কিন্তু আলগা এবং উন্মুক্ত আবহবিকারগ্রস্ত হয়ে জায়গাটা খুবই লুজ হয়ে যায়। এবার বলেছে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য, একদম ম্যাক্সিমাম একটা একদম বাস্তব কথা। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অনেক বেশি হয়, যার ফলে প্রচুর পরিমাণে বস্তু ওখানে আলগা হয়ে যায়। কি বলেছে, বায়ুর গতিবেদে বাধার অভাব, হ্যাঁ, উন্মুক্ত ও আলগা ভূমি। এইটা বলেছে দেখো উপকূল অঞ্চলে, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা পড়েছিলাম হচ্ছে মরু অঞ্চলে কেন বায়ুর কাজ প্রাধান্য লাভ করে। এটা প্রশ্ন তোমরা নোট ডাউন করে নাও, ওটা 3টা প্রশ্ন হলো কিন্তু। এবার এটা বলছে উপকূলীয় অঞ্চলে সেম কথা। এবার বলছে মরু অঞ্চলে বালিকণা সৃষ্টির কারণ। মরু অঞ্চলে যে ছোট 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 বালিগুলো যে তৈরি হয় সেটা কেন হয়? সাধারণত যান্ত্রিক আবহবিকারের ফলে বড় বড় পাথরগুলো ছোট ছোট হয়ে খণ্ড খণ্ড হয়ে একদম ছোট ছোট কণা তৈরি করে, এবং সেগুলাই আবহবিকারের সিস্টেম অনুযায়ী বিভিন্ন স্টেজ ওয়াইজ সেটা কিন্তু রেগুলিতে পরিণত হয়। এবার খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের, বায়ুর ক্ষয়কাজের প্রক্রিয়া, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের। কি বলছে, ক্ষয়কাজের পদ্ধতি, সবার প্রথমে কি বলছে, অপসারণ। এই অপসারণ মানে হচ্ছে দেখো মরু অঞ্চলে বায়ু প্রবল বেগে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এর ফলে ভাবো বায়ুটা খুব দ্রুত বেগে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে। এর ফলে একটা নির্দিষ্ট স্থানে যে লুজ মেটেরিয়ালস গুলো আছে সেই সমস্ত লুজ মেটেরিয়ালস গুলোকে কি করবে, বায়ু এখান থেকে পরিবাহিত করে অন্য জায়গায় নিয়ে যাবে। এর ফলে এই জায়গাটা কি হবে, একটা গর্তের মতন তৈরি হবে। বুঝলে, এটাই হচ্ছে একটা অপসারণ। নেক্সট কি আছে, অবঘর্ষণ। এটা আমরা আগের ক্লাসে পড়েছি। মানে মরু অঞ্চলে বায়ুবাহিত তীক্ষ্ণ কঠিন কুয়ার্টজ বা বালিকণা পাথরখণ্ড প্রবাহ পথে শিলাস্তূপের গায়ে আঘাত করে গভীর ক্ষত বা আঁচড় কাটার মতন দাগ সৃষ্টি করলে তাকে বলে অবঘর্ষণ বা অ্যাব্রেশন ইংলিশে। মানে বায়ুর সাথে যেই পদার্থগুলো বাহিত হয় সেই পদার্থগুলো যখন অন্য কোনো বোল্ডার বা অন্য কোনো পাথরের গায়ে ধাক্কা খেয়ে যখন ক্ষয় করে তখন তাকে কি বলে, ভাবো এখান দিয়ে একটা মরু অঞ্চল, ভাবো এখানে একটা বড় পাথর বা শিলা আছে। এবার বায়ুটা এখান থেকে প্রবাহিত হচ্ছে এবং এই বায়ুর সাথে প্রচুর পরিমাণে কি আছে, নুড়ি বালি কাঁকড় কোয়ার্টজ কণা, বিশেষ করে কোয়ার্টজ খুবই শক্ত হয়। আগেকার দিনে আদিম মানুষরা তাদের যে বর্ষা বানাতো এই বর্ষার মাথার মধ্যে কিন্তু কোয়ার্টজের পাথর রাখতো শার্প করে শিকারের জন্য। তো যাই হোক, তো এখানে প্রচুর পরিমাণে ক্ষয় করছে। এর ফলে কি হচ্ছে, এই শিলাটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং একে বলে অবঘর্ষ হয়। কেন? কারণ এখানে বায়ু হচ্ছে বিভিন্ন রকম পাথর কণা ক্যারি করেছে। বাহিত পদার্থ এর সাথে কোনো একটা স্ট্রাকচার যখন ঘর্ষণ করে বা লাগে তার ফলে যে ক্ষয়টা হয় তাকেই বলে অবঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি আছে, মরু অঞ্চলে বায়ু বাহিত শিলাখণ্ড ও নুড়ি পরস্পরের মধ্যে, মানে যখন বাহিত করে নুড়ি বালিগুলা বায়ুর দ্বারা, তখন এরা একে অপরের সঙ্গে যে সংঘর্ষ করে ক্ষয় সাধন করে তাকে বলে হচ্ছে তোমার ঘর্ষণ ক্ষয়। নদীর কার্যের ফলেও কিন্তু আমরা এই জিনিসগুলো পড়েছি। এবার কি বলছে, বহন, বায়ু বহন করবে কিভাবে। প্রথমত ভাসমান, ভাসে ভাসে নিয়ে যাচ্ছে। লম্ফদান মানে কোনো পদার্থ সে লাফিয়ে লাফিয়ে নিয়ে যাবে। গড়ানো মানে মাটির সঙ্গে গড়িয়ে যাচ্ছে। এখানে দেখো এই ছবির মাধ্যমে কিন্তু বায়ু কিভাবে লম্ফদানের মাধ্যমে ক্ষয় করছে, বহন করছে, ভাসমান এবং গড়িয়ে বহন, 3টা ছবি কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু পরীক্ষাতে এটা ড্রয়িং করবে, তাই কিন্তু খুবই তোমাদের কাজে আসবে ছবিটা। সঞ্চয় কাজ, একটা কি বলেছে, অধঃপাতন, উপলেপন এবং অধিগ্রহণ। এটা তোমাদের 2 নম্বরের জন্য আসতেই পারে। বায়ুর আলাদা আলাদা বেশ ক্ষয় কিভাবে করে, সঞ্চয় কিভাবে করে, বহন কিভাবে করে। ঠিক আছে, এবার বলেছে সঞ্চয় কার্যের নিয়ন্ত্রক। তোমরা কিন্তু খুব মন দিয়ে কিন্তু এই জিনিসগুলো দেখবে। এবার বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে সবার প্রথমে আমাদেরকে পড়তে হবে অপসারণ গর্ত। ঠিক আছে, কি বলছে, বা ব্লো আউট। দেখো বোঝো মন দিয়ে। বলছে মরু অঞ্চলে বালুকা রাশি বৃষ্টি ও উদ্ভিদের অভাবে শুষ্ক ও শিথিল অবস্থায় পড়ে থাকে। খুব মন দিয়ে বোঝো কি বলতে চাচ্ছি। তীব্র বাতাসের আঘাতে কখনো কখনো বিশাল এলাকা জুড়ে পলি বালি অপসারিত হয়ে ছোট ছোট গর্ত তৈরি করে। একেই বলে হচ্ছে অপসারণ গর্ত। এবার এই ঘটনাটা কিভাবে হয় সেটা কিন্তু একটু আগে আমি তোমাকে ছবির মাধ্যমে বুঝিয়েছি। ভাবো এটা একটা ল্যান্ডফর্ম আছে, ঠিক আছে, জাস্ট ল্যান্ডফর্ম ভেবে নাও। এবার কি হচ্ছে, এই জায়গাটা শুষ্ক, কোনো রকম উদ্ভিদ নেই। এর ফলে এখানে বায়ু কিন্তু প্রচুর বেগে প্রবাহিত হচ্ছে। এবার এই বায়ু যে প্রবাহিত হচ্ছে এর ফলে এখানে যে আলগা মেটেরিয়ালস বা লুজ যে বালিগুলো আছে সেগুলো কি করে উড়িয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। এর ফলে এই জায়গাটা গর্ত তৈরি হয়ে গেল। এটাই কিন্তু একটা অপসারণ গর্তের উদাহরণ, বা কিভাবে তৈরি হয় সেটাই ব্যাখ্যা দিলাম। এবার দেখো এখানে বিভিন্ন রকম উদাহরণ দেওয়া আছে। এটা হচ্ছে সংজ্ঞা হয়ে গেল আমাদের, এখান থেকে তোমরা পয়েন্ট করবে সংজ্ঞা। কখনো কখনো এই সমস্ত গর্তে কি বলছে, উদ্ভিদের শিকড়ের গভীরতা সমান হয়। এছাড়া মিশরের কাতারা পৃথিবীর সব থেকে বড় অপসারণ গর্ত, এটা কিন্তু একটা উদাহরণে তোমরা দিতে পারবে। এবং ভারতের থর মরুভূমিতে এই সমস্ত গর্তগুলোকে কি বলে, দেখো ধান বলে। ঠিক আছে, তোমরা কিন্তু খুব মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এবার গৌড়, এই গৌড়টা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবার কি হচ্ছে দেখো আমি এখানে বুঝিয়ে দিই। এই স্ট্রাকচারটা কিন্তু আগে এরকম ছিল না।
এটা কেমন ছিল ভাবো, এটা হচ্ছে সারফেস, এখানে আবার একটা এরকম একটা পাথরের টুকরো বা পাহাড় বা যে কোনো কিছু একটা হতে পারে, ঠিক আছে, এরকম একটা খণ্ড ছিল, ভালো কথা ছিল। তাহলে এবার এইটা এইভাবে কিভাবে রূপান্তর ঘটলো, তাই না? এর পেছনে কারণ হচ্ছে, এবার বায়ু কি করছে সাধারণত ভূমির কাছাকাছি অঞ্চলে বেশি ক্ষয় করে, কারণ এই সমস্ত জায়গাতে বায়ুতে বাহিত পদার্থের পরিমাণ অনেক থাকে, কিন্তু উপরে বাহিত পদার্থের পরিমাণ কম হয়। এর ফলে এখানে কিন্তু অবঘর্ষ প্রক্রিয়াতে বিভিন্ন ঋতুতে বায়ু একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে প্রবাহিত হয়। এর ফলে নরম এবং কঠিন এবং নরম শিলা যদি থাকে এখানে, এর ফলে কি হচ্ছে, কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ভূমি সংলগ্ন কোমল শিলা আস্তে আস্তে ক্ষয় হতে হতে এভাবে রিডিউস হয়ে যাচ্ছে। এই দেখো, এর ফলে নিচের দিকটা পাতলা এবং উপর দিকটা এরকম এরিয়া নিয়ে এটাকে হচ্ছে তোমার মাশরুম রক বা গৌড় বলা হয় থাকে। আশা করি গৌড় কিভাবে তৈরি হয় সেটা কিন্তু তোমরা বুঝলে, আমি আর এখান থেকে রিড করলাম না। এবার কি বলেছে, ভেন্টিপ্যাক্ট, এটা নর্মাল একটা জিনিস। বলেছে বায়ুর প্রবাহ পথে কোনো বড় আকারের শিলাখণ্ড যদি অবস্থান করে, বায়ু প্রবাহিত হচ্ছে, এখানে শিলাখণ্ড অবস্থান করছে, এই শিলাটা কিন্তু আগে এবড়ো খেবড়ো ছিল। কেমন ছিল, এই দেখো, ভাবো এরকম একটা শিলাখণ্ড ছিল, কিন্তু কন্টিনিউয়াসলি বায়ু একটা দিক থেকে প্রবাহিত হওয়ার ফলে এই শিলাখণ্ডটা আস্তে আস্তে কি হচ্ছে, মসৃণ হয়ে গেছে। এই যে শিলাখণ্ড অবস্থান করলে তার প্রতিবাদ পার্শ্বে সুদীর্ঘকাল ধরে অবঘর্ষ কাজ চলে, অবশেষে এটি ব্রাজিল শ্রেণীর বাদামের মতন আকৃতি ধারণ করে, একেই বলে ভেন্টিপ্যাক্ট। এবার বলেছে দেখো, ড্রেইকান্টার, মরুভূমিতে কোনো পাথরের চাই বিভিন্ন ঋতুতে বালিকণা সমৃদ্ধ বিভিন্নমুখী ক্রমাগত ঘর্ষণের ফলে যে ত্রিকোণাকার বা ক্ষুদ্র পিরামিডের মতো আকৃতি গঠন করে তাকে বলে ড্রেইকান্টার। ভেন্টিফ্যাক্টটা হচ্ছে একদিকে মসৃণ, একটার ফলেই হচ্ছে, ঠিক আছে, একদিক দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মসৃণ হয়ে যাচ্ছে। কিন্তু ভেইকান্টার যেটা আছে সেটা একবার এদিক দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, একবার এদিক দিয়ে হচ্ছে, মানে বিভিন্ন দিক দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, যার ফলে এটা এবড়ো খেবড়ো ভূমিরূপ তৈরি হচ্ছে। মানে ভাবো এই শিলাটা ভাবো এরকম ছিল, তো পরবর্তীকালে একটা চেঞ্জ হয়ে এটা এরকম 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 শেপলেস একটা এবড়ো খেবড়ো স্ট্রাকচার তৈরি করলো, একেই বলে হচ্ছে তোমার ব্রেইকান্টার। তাহলে চারটা ভূমিরূপ হয়ে গেল, সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে আমরা করতেই পারি। কিন্তু মনে রাখবা গোড় এবং অপসারণ গর্তটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই দুটো থেকে। এবার বলছে জিউগেন, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। কি বলেছে দেখো, কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে দুর্বল স্থানগুলিতে বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে এবং কোমল শিলা কঠিন শিলা অপেক্ষায় কম ক্ষয় হয় এবং টেবিলের মতন আকৃতি বেশি দাঁড়িয়ে থাকে, একেই বলে জিউগেন। কিরকম আছে দেখো, এই দেখো এইখানে যে এই যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু কোমল শিলা, আর এটা হচ্ছে কঠিন শিলা। এবার দেখো, আর এর উপর নিচে উল্লম্ব ভাবে ছিল, তাই না, অনুভূমিক ভাবে ছিল, দেখতে পাচ্ছ পরপর। এর ফলে কি হচ্ছে, যেটা কোমল শিলা সেটা দেখো বেশি ক্ষয় হয়েছে, সেটা বেশি ক্ষয় হয়েছে, আর কঠিন শিলাগুলো দেখো কম ক্ষয় হয়েছে, তাই না, দেখো এই কঠিন শিলার জায়গা দেখো অনেকটা বড়, আর কোমল শিলার জায়গাটা দেখো অনেকটা বেশি ক্ষয় হয়েছে। এর ফলে এইরকম করে যে ভূমির উপর দাঁড়িয়ে থাকে তাকেই বলে হচ্ছে তোমার কি, বলো, জিউগেন। এই ছবিটা খুবই সোজা, তোমরা কিন্তু খুব মন দিয়ে আঁকাও। তা টেকনিক্যালি কি হচ্ছে, ভালো করে দেখো, কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিক ভাবে যদি অবস্থান করে, এই দেখো এখানে হচ্ছে একটা জিউগেনের হচ্ছে বাস্তব ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর একটু আগে তোমাদেরকে আমি বললাম না ড্রেইকান্টার, দেখো এই দেখো ড্রেইকান্টারের একটা বাস্তব ছবি, মানে পাথরটা এরকম এবড়ো খেবড়ো হয়ে গেছে। আর হচ্ছে ভেন্টিফ্যাক্ট, শুধুমাত্র একদিক দিয়ে ক্ষয় হচ্ছে, এটা হচ্ছে দেখো তারা একটা ছবি, দেখতে পারলে, এই বাস্তব ছবিগুলো আমি তোমাদের দেখালাম। এবার আমার কাছে তোমরা যদি সাহায্য করো, প্রপার যদি সিস্টেম হয়, তাহলে এই সমস্ত বাস্তব ছবিগুলো কিন্তু আমি তোমাদের বড় স্ক্রিনে দেখাতে পারবো। তাই স্টুডেন্ট বলছি খুব বেশি পরিমাণে সাপোর্ট করো, যাতে তোমাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। এবার কি বলেছে, ইয়ার দাম 6 নম্বর ভূমিরূপ। কি বলেছে, কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উল্লম্ব ভাবে অবস্থান করলে, আগেটা ছিল কিভাবে, এই দেখো কঠিন ও কোমল শিলা অনুভূমিক ভাবে, তাই না, এই দেখো অনুভূমিক ভাবে। আর এটা কি বলেছে, ভালো করে দেখো, উল্লম্ব ভাবে অবস্থান করলে দীর্ঘকাল ধরে বায়ুর অবকর্ষ প্রক্রিয়ায় কোমল শিলাস্তরগুলি বেশি ক্ষয় হয়ে সুড়ঙ্গের আকার ধারণ করে, তাই না, এবং কঠিন শিলাস্তরগুলি কম ক্ষয় পায় এবং নরম শিলাগুলো বেশি ক্ষয় পায়। এর ফলে কঠিন শিলাগুলো শৈলশিলার মধ্যে দাঁড়িয়ে আছে, মানে এই জায়গায় লম্বা করে কি আছে, কঠিন শিলা, ঠিক আছে, আবার এই জায়গাতে নরম শিলা, এখানে আবার কঠিন নরম কঠিন। এর ফলে বায়ু যখন মাটি দিয়ে প্রবাহিত হচ্ছে এরিয়া দিয়ে, তখন কিন্তু এই জায়গাগুলোকে ক্ষয় করে নিয়ে যাচ্ছে আর উপরের জায়গাগুলোকে ক্ষয় করতে পারছে না। এর ফলে যে ভূমিটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে তোমার ইয়ারদাং। এই দেখো, দেখতে পারলা, এটা হচ্ছে ডায়াগ্রাম, এটা হচ্ছে রিয়েল ছবি। তার মানে এই যে দেখো এইটা মাথা, এই একটা মাথা, এই মাথা, এগুলাকে ক্ষয় করে নাই, কিন্তু এর মিডিলে অঞ্চলগুলোকে ক্ষয় করেছে। এর অর্থ মন দিয়ে একটু বোঝো, ভূমিরূপের সাথে এই শিলাগুলা কিন্তু উল্লম্ব ভাবে আছে। তোমরা বলতে পারো স্যার উল্লম্ব মানে কিভাবে আছে, এটা কি একের পর এক একের পর এক আছে, না সেটা বক্তব্য নয়। ভূমিরূপের সাথে এরা তো উল্লম্ব ভাবে আছে না, নাকি
এটা ভাবে লম্বা, এটা লম্বা, এটা লম্বা, ভূমিরূপের সাথে উল্লম্বভাবে আছে। আর এটা এর আগের যে পার্টটা ছিল, কি আছে নাম, জিউগেন, এটা কিন্তু যে বলেছে কি রকম হয়, এই দেখো, ভালো করে দেখো, অনুমিক ভাবে পর্যায়ক্রমে আছে, অর্থাৎ ভূমিরূপের সাথে এটা কিন্তু অনুভূমিক ভাবে আছে। তোমাকে এটা বুঝতে হবে। অনেকেই বলে যে এটা একটু ভুল আছে বা সমস্যা আছে, এটা বোঝো, এটা ভূমিরূপের সাথে অনুভূমিক, আর এটা হচ্ছে ভূমিরূপের সাথে উল্লম্ব বা খাড়া খাড়া ভাবে পরপর বসে আছে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে প্রপারলি। তো এর ফলে ইয়ারদাং তৈরি হচ্ছে, এবং সাহারা মরুভূমিতে সব থেকে বেশি কিন্তু ইয়ারদাং দেখা যায়। তোমরা কিন্তু এটা ওই সেম সিস্টেম, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এইভাবে তোমাদের পড়তে হবে। এখানে আমি তোমাদের নর্মালি 7টা ভূমিরূপ দেখালাম, কিন্তু বাস্তবে কিন্তু আরো একাধিক ভূমিরূপ আছে। তোমাদের 5 নাম্বারের নোটের জন্য কিন্তু এই 7টা ভূমিরূপ লিখলেই কিন্তু পারফেক্ট। অনেক আছে দেখো, হ্যাঁ, ইনসেলবার্জ আছে, হ্যাঁ, তোমরা লিখতে পারো এখানে ইনসেলবার্জ। তারপরে ডিমোইসেলি আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, অনেক কিছু আছে, গর্ত, গহ্বর, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে দুর্গ আকৃতির চিহ্নি। যেই 7টা ভূমিরূপের আমি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা দিলাম, তোমাদের নোটসের ক্ষেত্রে এটা এনাফ। ঠিক আছে, 5-এর জন্য 7টা ভূমিরূপ লিখলে যথেষ্ট। তাও যদি কোনো রকম কোনো বিশেষ ভূমিরূপ নিয়ে তোমাদের প্রবলেম হয়, আমার সাথে নিশ্চয়ই মতামত নেবে। 7টা ভূমিরূপ একটা বলি কি আছে, ইনসেলবার্জ যেহেতু আছে, হ্যাঁ, জিউগেন এন্ড ইয়ারদাং এর মধ্যে পার্থক্য করে দেখে নিবে। ইনসেলবার্জ কি বলেছে, খুব ইন্টারেস্টিং। ইনসেলবার্জ আমার সামনাসামনি দেখা আছে, আমি যখন পুরুলিয়ার দিকে গিয়েছিলাম, ঠিক আছে, পুরুলিয়া পার্শ্ববর্তী এবং আমাদের বিভিন্ন আদার্স মরুভূমি অঞ্চলে, পুরুলিয়াটাও মরুভূমি না, সেটা হচ্ছে তোমার ক্ষয়চক্রের বিভিন্ন রকম স্টেজ, মানে ক্ষয়চক্রের লাস্ট স্টেজেরও ওখানে ল্যান্ডফর্ম আছে, সেই সেন্সে আমি ইনসেলবার্জ বলছি। যখন তোমাদের ক্ষয়চক্র পড়াবো তখন বোঝাবো। বলেছে মরুভূমি বা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে দীর্ঘদিন ধরে বায়ু ও অস্থায়ী জলধারার মৃত কার্যের ফলে কঠিন শিলা অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় বা টিলার মতো দাঁড়িয়ে থাকে। মানে একটা বড় পাহাড় ছিল, সে ক্ষয় হতে 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 ছোট একটা ঢিবির মতন দাঁড়িয়ে আছে, একে বলে ইনসেলবার্জ। ঠিক আছে, এখানে কি বলছে, এটি আরো ক্ষয় হয়ে গিয়ে গোলাকৃতি মাথায় পরিণত, মানে ইনসেলবার্জ ক্ষয় হয়ে যখন মাথাটা গোল হয়ে যায়, তখন তাকে বোনহার্ট বলে। কালহারি মরুভূমিতে এবং অস্ট্রেলিয়া মরুভূমিতে এটা দেখা যায়। মোনাডগ এবং ইনসেলবার্জের মধ্যে পার্থক্য পড়বা। এবার আমরা নেক্সট টপিক আসবো আমাদের বায়ুর অপসারণের ফলে গঠিত ভূমিরূপ। মানে এতক্ষণ পড়লাম ক্ষয়, এবার কি হবে অপসারণ, মানে বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে যে সমস্ত মেটেরিয়ালস, তার ফলে যে ভূমিরূপগুলা তৈরি হচ্ছে, সেটা কি আছে সবার প্রথমে দেখো, বলেছে হামাদা। দেখতে পাচ্ছ কি বলছে, হামাদা। কি বলেছে, অতি এবং সুদীর্ঘ কাল ধরে বায়ু সূক্ষ্ম পদার্থগুলি অপসারিত করার ফলে মরুভূমির ওপর কেবল ক্ষুদ্র ও বড় শিলাখণ্ড পড়ে থাকে। এইরূপ শিলাময় ভূমিকে আফ্রিকায় হামাদা, আলজেরিয়ায় রেগ এবং মিশর এবং লিবিয়ায় সেরিস বলে। ঠিক আছে, ব্লো আউট বা অপসারণ গর্ত, এটা কিন্তু একটু আগে আমি তোমাদের বুঝিয়েছি। এখানে আর গাছে লোয়েস আছে, মরুদ্যান, এই টপিকগুলো দেখবে। আর কি বলে, সারা মরুভূমি অঞ্চলে অনুরূপভাবে সজ্জিত এবং বিস্তৃত এলাকা জুড়ে বালিতে ঢাকা ভূমিকে আর্ক বলে। নর্মাল আছে। লোয়েস কি হচ্ছে, লোয়েস হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হয়। কি বলছে দেখো, অপসারণ গর্ত ছবি দেখতে পাচ্ছ। মরুভূমিতে কোয়ার্টজ, ফেলসপার, কাদামাটি, হ্যাঁ, অতি সূক্ষ্ম বায়ু পরিবহন প্রক্রিয়ায় উড়ে গিয়ে বহু দূরে সঞ্চিত হয়ে পিত রঙের সমভূমি গঠন করে বা পিত রঙের সমভূমি গঠন করে, একে বলে লোয়েস। মানে কোনো এক জায়গার বায়ু বা বালু বা কণা, সেটা উড়ে গিয়ে অন্য একটা দূরে অবস্থান করছে, মানে এক জায়গা থেকে বালি উড়ে গিয়ে বহু দূরে গিয়ে যদি অবস্থান করে, তখন তাকে কি বলে, তখন তাকে বলে হচ্ছে লোয়েস। ঠিক আছে, বলছে মরুদ্যান সৃষ্টি কি হয়েছে বলে, দীর্ঘকাল ধরে মরু অঞ্চল থেকে বালিরাশি পরিবাহিত হয়ে ভূমিভাগের ভৌমজল স্তরের নিচে কাছাকাছি যদি পৌঁছে যায়, তখন তাকে মরুদ্যান বলে। কিভাবে হয় ব্যাপারটা বোঝো। ভাবো এটা একটা এরিয়া আছে, এখান থেকে প্রচুর মানে ব্লো আউট তৈরি হচ্ছে, ঠিক আছে, ধান, মানে বালি চলে অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে, এর ফলে পরে কি হচ্ছে, অনেকটা গর্ত হয়ে গেল। তবে এগুলো মুছে দিলাম আমি। ঠিক আছে, এর ফলে এই যেটা গর্তের মতো তৈরি হলো বা একটা ডিপ্রেশন বা অবনমিত জায়গা তৈরি হলো, এই নিচের অঞ্চলটা যদি ভৌমজল তলকে স্পর্শ করে এবং জল দেখা যায়, তখন তাকে আমরা কি বলবো, মরুদ্যান। এবার হচ্ছে বালিয়াড়ি, এটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমি। এবার বালিয়াড়িটা কেমন জিনিস, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। কি বলেছে আগে দেখি, কি বলেছে দেখো, বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে তোমরা একটা ছোট ইন্ট্রো দিতে পারো এখান থেকে। কি বলেছে দেখো, বালিপূর্ণ বায়ু প্রবাহ পথে কোন রকম প্রতিবন্ধক বা উঁচু নিচু ভূমি দ্বারা বাধা, মানে বায়ু প্রবাহিত হচ্ছে, প্রবল বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এবার হঠাৎ করে ওই বায়ু প্রবাহের গতিপথে যদি কোনো বাধা অবস্থান করে, সেটা গাছপালা হতে পারে, হুম, কোনো প্রস্থখণ্ড হতে পারে, এর ফলে বায়ুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এবার ওই যে বায়ুতে উপস্থিত বালি ওই স্থানে জমা হচ্ছে। মানে ভাবো, এটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা বড় পাথর আছে, এখানে প্রচুর বালি প্রবাহিত হচ্ছে, মানে বায়ু বালু ক্যারি করছে না,
প্রবাহিত হচ্ছে। এবার প্রবাহিত হওয়ার ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বালু বা ইয়ে জমে যাবে কিন্তু মেটেরিয়ালস, আর বাকিটা উপরে চলে যাবে। এর ফলে যে বিশাল বড় একটা ডিপোজিশন তৈরি হবে, সঞ্চয়জাত ভূমি তৈরি হবে, তাকেই বলছে বালিয়াড়ি। এইভাবে সঞ্চয়কে যে ঢিবি বা স্তূপ তৈরি হয় তাকে বালিয়াড়ি বলে। ভালো কথা। সাধারণত মরু এবং উপকূল অঞ্চলে এটা দেখা যায়। দেখো ছবি একটা দেওয়া আছে। এবার আমরা পড়বো হচ্ছে বালিয়াড়ি কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, মনে দেখো। সাধারণত দেখো 5 থেকে 20 মিটার পর্যন্ত হয়, বা কখনো কয়েকশো মিটারও হতে পারে। এটা হচ্ছে উচ্চতা। এবার কি বলছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য প্রায় 5 থেকে 6 কিলোমিটার হতে পারে, মানে এত লম্বা। ঢাল, বিভিন্ন রকম ঢাল হতে পারে। প্রতিবার ঢাল হচ্ছে 5 থেকে 15, এবং অনুবার ঢাল 20 থেকে 30। প্রতিবার ঢাল মানে হচ্ছে যেই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে এটা, আর অনুবার ঢাল হচ্ছে তার অপোজিট সাইড। স্থায়িত্ব মানে এই যে বালিয়াড়িটা আছে এর স্থায়িত্ব কতক্ষণে থাকবে, কতক্ষণ। কি বলেছে, বায়ু প্রবাহের সাহায্যে বালি কণা উড়ে যায়, ফলে বালিয়াড়ি সামনের দিকে অগ্রসর হতে থাকে। এই অগ্রসরের পরিমাণ বছরে প্রায় 3 থেকে 5 মিটার। মানে বালিয়াড়ি কিন্তু মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়। এবার আমরা মেইন টপিকে আসবো, বালিয়াড়ি শ্রেণী বিভাগে। কি বলেছে, সাধারণত 2 রকমের হয়। প্রথমত কি, আকৃতি অনুসারে গঠন। ঠিক আছে? আকৃতি ও গঠন অনুসারে। কি বলেছে এখানে, আকৃতি ও গঠন অনুসারে বলেছে তীর যোগ বা অনুপ্রস্থ বালিয়াড়ি। বুঝি ব্যাপারটা কি, বলেছে বায়ুর গতিপথের সঙ্গে তীর যোগ বা আড়াআড়ি ভাবে অর্থাৎ সমকোণে গড়ে ওঠা বালিয়াড়িকে তীর যোগ বালিয়াড়ি বলে। উদাহরণ কালার দেখা যায়, দেখো এই যে বায়ু প্রবাহের দিক, বায়ু এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু বালিয়াড়ি গুলো কিন্তু এর সমকোণে দেখো গড়ে উঠেছে, তাই না? এটাই হচ্ছে তার বাস্তব ছবি। এটা হচ্ছে একটা তীর যোগ বা অনুপ্রস্থ বালিয়াড়ি। এটা তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ লিখে শেষ করবা। কিভাবে তৈরি হয় তার কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া আছে। বলছে যে অঞ্চলে বালির পরিমাণ বেশি এবং সারা বছর ধরে একমুখী বায়ু প্রবাহ দেখা যায় সেখানে তীর্যক বালিয়াড়ি দেখা যায়। একমুখী বায়ু প্রবাহ, বায়ু প্রবাহে কোনো চেঞ্জেস আসবে না। ঠিক আছে। এবার বারখান, মানে আকৃতি ও গঠন অনুসারে নেক্সট হচ্ছে বারখান। এটা তোমাদের কিন্তু 2 এর জন্য বা 3 এর জন্য আসতে পারে, স্টার করে দিলাম, হ্যাঁ। বলেছে বায়ুর প্রবাহ পথে সঙ্গে আড়াআড়ি ভাবে বা লম্বভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলে। কম ঢালযুক্ত বারখান বালিয়াড়িকে আরবে জিবার বলে। উদাহরণ, যে কোনো মরুভূমিতে বিশেষ করে সাহারা কালাহারিতে প্রচুর পরিমাণে বারখান দেখা যায়। তাহলে এটা কি বলতে যাচ্ছে, বোঝার চেষ্টা করো। কি, মন দিয়ে শোনো। বায়ুর প্রবাহ পথের সাথে আড়াআড়ি বা লম্বভাবে গড়ে ওঠা। এই দেখো ছবিটা মন দিয়ে, বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে, এই দিক দিয়ে। বায়ুর গতিপথে আড়াআড়ি বা লম্বভাবে অবস্থান করেছে এই বালিটা বা গড়ে উঠেছে। এবারে কিভাবে গড়ে ওঠে একটু বিশেষভাবে দেখো। বলেছে যে অঞ্চলে সারা বছর ধরে একমুখী বায়ু প্রবাহ দেখা যায় কিন্তু বালির পরিমাণ সীমিত, সেই অঞ্চলে বারখান গঠিত হয়। মানে একমুখী বায়ু প্রবাহ কিন্তু বায়ুর পরিমাণটা বা সীমিত, বেশি নাই এখানে। উৎপত্তি ও গঠন প্রক্রিয়া, দীর্ঘদিন ধরে শক্তিশালী ও একমুখী বায়ু প্রবাহ যদি আধিপত্য বিস্তার করে কোনো অঞ্চলে এবং বাধার সম্মুখীন হলে সেখানে জমা হয় প্রথমে। ব্যাপারটা কি বলছে, দীর্ঘদিন ধরে শক্তিশালী ও একমুখী বায়ু প্রবাহ আধিপত্য বিস্তার আধিপত্য বিস্তারকারী অঞ্চলে বায়ু কোন রকম বাধার সম্মুখীন হলে সেখানে জমা হয়। ভালো কথা। তির্যক বালির সৃষ্টি করে, মানে এই রকম বালি তৈরি করবে, মানে নর্মালি জমে তির্যক বালি তৈরি করবে। এরপর এরপর বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালে তির্যক বালিয়াড়ির প্রান্ত দেশ বরাবর কোনো কারণে যদি ছোট ছোট ঘূর্ণি সৃষ্টি হয় তাহলে তির্যক বালিয়াড়ির প্রান্ত ভাগগুলো ভেঙে গিয়ে অর্ধচন্দ্রাকৃতি খাঁজযুক্ত গঠন করে। মানে এটা কিন্তু আগে এরকম সমান ছিল, এবার কোনো কারণে এই দুই সাইড এরকম বেঁকে গিয়েছে এইভাবে, মানে বায়ু প্রবাহের জন্য। এই বেঁকে গিয়ে যে এই যে একটা কোন জাতীয় ভূমিরূপ তৈরি করলো, এর ফলে এটা আরো প্রবাহ যখন বাড়ে তখন এটা আরো বেঁকে যায় এবং কি তৈরি হয়, বারখান। দেখো এখানে একটা খুব সুন্দর ছবি ক্লিক করা হয়েছে যেখানে বারখান থেকে কিন্তু বালিগুলা উড়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রতিবার ঢাল, দেখো কি সফট এন্ড স্মুথ। আর এটা হচ্ছে অনুবাদ ঢাল। এখানে বৈশিষ্ট্য আছে, পড়ে নিবে তোমরা। এবার 3 নাম্বার, মানে আকৃতি ও গঠনের মধ্যে 3 নাম্বার হচ্ছে অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়াড়ি। কি বলেছে, বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালে গঠিত দীর্ঘ ও সংকীর্ণ বালির শৈলশিলাকে সিফ বালিয়াড়ি বলে। মানে বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরাল, মানে বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে এ ওই দিকেই গড়ে উঠছে। ঠিক আছে, একে বলে তোমার সিফ বালিয়াড়ি। নেক্সট কি আছে আমাদের, এবার এই সিফ বালিয়াড়ি গড়ে ওঠার একটা প্রসেস এখানে দিয়েছে, সেটা তোমরা নর্মালি দেখে নিবে বাড়িতে। এবার নেক্সট কি বলেছে, নক্ষত্র বালিয়াড়ি। দেখো ভালো করে,
এই নক্ষত্র বালিয়াড়িটা কি বলেছে? অনেক সময় বালিয়াড়ির মধ্যভাগে একটি বালির শৃঙ্গ দেখা যায় এবং সেখান থেকে বিভিন্ন দিকে বালির শৈলশিরা প্রসারিত হয়ে অবস্থান করে। এই ধরনের বালিয়াড়ি দেখতে অনেকটা নক্ষত্রের মতন হয় বলে একে নক্ষত্র বালিয়াড়ি বলে। ছবি দেখো, এই নক্ষত্র বালিয়াড়ি দেখতে পারলে? এরকম আবৃত বালিয়াড়ি, তোমাদের এত লিখতে হবে না, তোমরা বালিয়াড়ি লিখে জাস্ট দুটো বা তিনটে পয়েন্ট করলে কিন্তু হয়ে যাবে তোমাদের সিলেবাস অনুযায়ী। এখানে প্রচুর দেখো পয়েন্ট আছে, গাছি, ক্যারাভ্যান, এগুলো পড়বা। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য, ঠিক আছে, বারখান এবং সিপ এর মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আসবে। এবার কি আছে? অবস্থান অনুসারে। এতক্ষণ আমরা আকৃতি অনুসারে পড়েছি, এবার আমরা অবস্থান অনুসারে পড়বো। মস্তক বালিয়াড়ি কি বলেছে? বায়ুর গতিপথে কোনো প্রস্তরখণ্ড বা টিলা অবস্থান করলে তার প্রতিবাদ ঢালে বা বায়ু দিকমুখী অংশে যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে বলে মস্তক বালিয়াড়ি। এই দেখো, বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহের মুখে যে বালিয়াড়ি গড়ে উঠেছে তাকে বলে কি? মস্তক বালিয়াড়ি। তাহলে এখানে আরেকবার দেখিয়ে দিই তোমাদের, প্রতিবাদ ঢাল কাকে বলে? এই দেখো, প্রতিবাদ ঢাল, আর এটা হচ্ছে অনুবাদ ঢাল। তাহলে মস্তক বালিটা কোথায় গড়ে উঠছে বলছে? প্রতিবাদ ঢালে, মানে এই ঢালে যে বালিটা, টেকনিক্যালি এই দেখো ছবিটা। এবার কি বলছে? পুচ্ছ বালিয়াড়ি। এটা কি বলেছে? প্রস্তরখণ্ড বা টিলার অনুবাদ পার্শ্বে, মানে এই সাইডে মস্তক বালিয়াড়ি বিপরীতে যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে পুচ্ছ, মানে লেজ, এই যে মস্তক বালিয়াড়ি মাথা, এটা তার পেছনে যে এই পুচ্ছটা আছে এটাকে বলে পুচ্ছ বালিয়াড়ি, মানে বারখানের লেজ টাইপের। অগ্রবর্তী, অগ্রবর্তী কি হচ্ছে? মস্তক বালিয়াড়ি কিছুটা আগে ঘূর্ণির জন্য অনেক সময় বালির সৃষ্টি হয়, একে বলে অগ্রবর্তী বালিয়াড়ি। এই যে মস্তক বালিয়াড়ি এখানে আছে, এর সামনে দেখো একটা বালিয়াড়ি তৈরি হয়েছে, একেই বলে হচ্ছে তোমার মস্তক বালিয়াড়ি। মস্তক বালিরই আগে যেটা তৈরি হয় তাকে বলে অগ্রবর্তী, মানে আগে হয়েছে, এর সামান্য নর্মাল ঘূর্ণির জন্য হয়েছে। তারপরে কিছু পার্শ্ব, পার্শ্ব বালিয়াড়ি মানে সাইডে তৈরি হচ্ছে, এই যে মস্তক বালিয়াড়ি দেখো দুই সাইডে বালিয়াড়ি তৈরি হচ্ছে, সেটা পার্শ্ব। পরবর্তী, মস্তক বালিয়াড়ির শেষে মানে পেছন দিকে একটা বালিয়াড়ি তৈরি হয়েছে, একে বলে তোমার কি? পরবর্তী বালিয়াড়ি। এটা কিন্তু সোজা আছে, অবস্থান অনুসারে খুবই সোজা, একটা ছবির মাধ্যমে তোমরা সব দেখিয়ে দিতে পারবে। এবার কি বলছে? লোয়েস্ট সমভূমি। কি বলেছে? এটা খুব ইন্টারেস্টিং। বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণা উৎস অঞ্চল থেকে বহু দূরে উড়ে গিয়ে যখন অবক্ষিপ্ত হয় তখন তাকে বলে লোয়েস। এখানে দেখো, দেখতে পাচ্ছ এই চীনের এটা কি? হোয়াংহো নদী অববাহিকা। এটা হচ্ছে তোমার গোবি মরুভূমি, মধ্য এশিয়ার, হ্যাঁ, মঙ্গোলিয়া বা গোবি অঞ্চল থেকে বালি উড়ে এসে এই ইয়াংসি কিয়াং অববাহিকায় জমা হয়েছে, অনেক দূর ট্রাভেল করে এরা কিন্তু এখানে এসে জমা হয়েছে। এটা এক ধরনের লোয়েস সমভূমি তৈরি করেছে। কথাটা বুঝতে পারলা? লোয়েস কথার অর্থ হচ্ছে বস্তুর স্থানচ্যুত হওয়া বা বস্তুর স্থানচ্যুত বস্তু। কোন একটা বস্তু যখন নিজের স্থান থেকে অন্য স্থানে যায় তখন তাকে বলে হচ্ছে লোয়েস, টেকনিক্যালি। এখানে কিন্তু ওই জেনে রেখোতে অনেক টপিক আছে, তোমরা পড়বা, ঠিক আছে? এবার বলছে বালি তরঙ্গ, এটা খুবই নর্মাল, বালু সমুদ্র। বলছে অনেক বড় এরিয়া জুড়ে যদি প্রচুর পরিমাণে বালির ক্ষেত্র দেখা যায় তখন তাকে বালু সমুদ্র বলে। দেখো, বালুরও আবার স্যান্ড সি, তাই না? বালুরও আবার সমুদ্র হয়, দেখতে পাচ্ছ? এখানে বালুর শৈলশিরা আছে, ঠিক আছে? বায়ু, বায়ু হচ্ছে মানে বালুগুলো পর 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 জমা হয়ে একটা শার্প মাথা তৈরি করেছে, তাকেই বলে হচ্ছে তোমার বায়ু শৈলশিরা, বালুর শৈলশিরা, ঠিক আছে? তো এখানে তোমরা এই বিভিন্ন বইগুলো স্টাডি করবে, আমি কিন্তু তোমাদেরকে অনেকগুলো বই রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? এবং স্টুডেন্ট তোমাদেরকে আমি বারবার বলবো যে তোমরা এই টপিকগুলো খুব মন দিয়ে পড়বে, এবং আমি এখানে একাধিক বই রিপ্রেজেন্ট করেছি। তো তোমাদের যদি কোনো টপিকে কোনো রকম অসুবিধা হয় আজকে যে টপিকটা পড়ালাম সেই রিগার্ডিং, তাহলে আমাকে কিন্তু তোমরা নিশ্চয়ই প্রশ্ন করবে। এখন আমি তোমাদেরকে কিছু অনুশীলনী দেখাচ্ছি, যেই অনুশীলনীগুলো তোমরা সলভ করবে, তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে? খুব মন দিয়ে দেখো। দেখো, এখানে বেশ কিছু প্রশ্ন আছে, একটু মন দিয়ে দেখে নাও বড় প্রশ্নগুলো, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। এই দেখো, এখানে দেখো 5 নম্বরে আমি কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য। এই প্রশ্নগুলো, এটা একটা স্ক্রিনশট করে নাও স্টুডেন্ট, খুব মন দিয়ে স্টাডি করবে, হ্যাঁ। নেক্সট বলেছে এখানে আরেকটা কয়েকটা 5 নম্বরের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও, কারণ আমি কিন্তু নদী, বায়ু এবং সমুদ্র তরঙ্গ পরপর সিরিজের মাধ্যমে কিন্তু পড়াচ্ছি। এবং এখানে কিছু 2 নম্বরের প্রশ্ন আছে, তোমরা একবার স্ক্রিনশট করে নাও, তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। 2 নাম্বার, এখানেও কিছু 2 নম্বরের প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ? আশা করি তোমরা স্ক্রিনশট করেছো। যেই টপিকগুলো পড়ানো হয়েছে ওই টপিকের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো অন্তর্গত, বিশেষ করে এই 5 নম্বরের প্রশ্নগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে আমি, এই টপিকগুলো পড়লে এখানে অনেক বেশি দেওয়া আছে, প্রায় 16টা প্রশ্ন দেওয়া আছে, এত পড়তেই হবে না। আমি তোমাদেরকে পরবর্তীতে 4 থেকে 5টা প্রশ্ন বলে দিব, সেই প্রশ্নগুলি পরীক্ষায় আসবে এবং সেগুলো করলে তোমরা ভালো মতো রেজাল্ট করতে পারবে। তো আজকে এখানে অফ করলাম স্টুডেন্ট, আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে। যার যেখানেই প্রবলেম তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি সবকিছু রিপ্লাই করবো।